111 এর পসিবিলিটিস এখন 50-50, একেবারেই 50-50। আপনি কোনোভাবে এটাকে উড়িয়ে দিতে পারেন না। দেশের বিভিন্ন স্থানে ৩৬ জুলাই উদযাপন চলছে। মানিক মিয়া এভিনিউতে হয়তো কনসার্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই উদযাপন যখন চলছে, এই উদযাপনের ঘটনার মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটছে যার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অশনি সংকেত পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরেই যে আবারও ১-১১ সৃষ্টি হওয়ার যে বার্তা বিভিন্ন জন দিচ্ছে, সেটা আরো স্পষ্ট হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণের ঘোষণা তিনি দিয়েছেন, সেই ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে জামাত নতুন করে হুমকি দিয়েছে এবং ডিপ স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট একজন নতুন করে ১-১১ বার্তা দিয়েছেন। এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির অশনি সংকেতগুলো পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে সবকিছু নিয়ে বিস্তারিত বলবো, তবে সবার আগে যেটা বলতে চাই, শেখ হাসিনার পতনের যে ১ বছর উদযাপন চলছে, এই উদযাপনের ফাঁকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটা বার্তা এসেছে। বার্তাটি হলো রাত ৮টা ২০ মিনিটে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে হয়তো বা নির্বাচন নিয়ে কথা বলা হবে, এরকম একটা বার্তা পাওয়া যাচ্ছিল, বা এরকমই অনেকেই মনে করছেন, রাজনৈতিক অঙ্গনে মানুষজন এটাই মনে করছেন। এই যখন এই ভাষণের কথাটি প্রেস উইং থেকে এলো, তখনই জামাতের দিক থেকে একটা হুমকি এলো। হুমকিটা কোনো ছোটখাটো হুমকি না, বড় ধরনের হুমকি। স্রেফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বড় ধরনের, এবং গত ১২ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ক্ষমতায় রয়েছে, সবচেয়ে বড় হুমকি জামাতের পক্ষ থেকে পাওয়া হুমকি সম্ভবত এটি। জামাতের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই হুমকিটি দিয়েছেন মহাখালী। তিনি একটা অনুষ্ঠানে, এই যে জুলাই উদযাপনের অনুষ্ঠান, সেখানেই তিনি এই হুমকিটি দিয়েছেন। এরপরে আরেকজন এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু, তিনি একটা বার্তা দিয়েছেন যেখানে স্পষ্টত তিনি সতর্ক করেছেন যে 111-এর দিকেই আমরা হেঁটে যাচ্ছি। আমি কথা বলছি আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যটা নিয়ে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথাটি গুলো যদি আপনি শুনেন, সবগুলো কথাই গুরুত্বপূর্ণ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণটি দেবেন, সেই ভাষণকে ম্যানিপুলেট করার জন্য এই বক্তব্যটি পুরোপুরি যথেষ্ট। মানে তার বক্তব্যে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচনের ঘোষণা দিয়ে দেন, জামাত সেটা বয়কট করবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেন এই ৫ আগস্ট অর্থাৎ এই ৩৬ জুলাই উদযাপনের পর যে ভাষণে তিনি ঘোষণা দিয়েছেন, সেই ভাষণে যেন কোনোভাবেই নির্বাচনের ঘোষণা না দেন। জনগণের রক্তের উপর দিয়ে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, জনগণের রক্তের উপর দিয়ে জুলাই বিপ্লব সাধিত হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়েই আপনি এখন ক্ষমতায়। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি। তাই নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এগুলো খুব মুখস্থ কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে না এই আন্দোলনে আপনি এবং আপনার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এই কথাটি একেবারেই সত্য, তবে জামাত এটা সম্ভবত এবারই বলছেন। তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল হবে। ঠিক এখান থেকেই আমি আন্দাজ করছি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন নির্বাচনের ঘোষণা আজকে না দেন, সেই বিষয়ে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। আর দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তারা আপনাকে ছাড় দেবে না বা ছাড়বে না। তাই অন্তর্বর্তী সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। অর্থাৎ রাত ৮টা ২০ মিনিটে যেই ভাষণের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কোনোভাবেই যেন সেখানে নির্বাচনের ঘোষণা না দেন, সেটার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি নির্বাচন নিয়ে আরো কথা বলেছেন, তারা যে পিআর পদ্ধতি চান, এই পিআর পদ্ধতি নিয়ে তিনি কথা বলেছেন যে পিআর পদ্ধতি হইলে কি হইতে পারে। তারপরে হচ্ছে যারা পেশি শক্তির রাজনীতি করে, তারা হচ্ছে পিআর পদ্ধতি হইলে নাকি এটা করতে পারবে না। এইসব বইলা টইলা তিনি বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি মেনে নেবে না। আপনি যদি পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি মেনে না নেন, সেটা ঐকমত্যের কমিশনের যে আলাপ হয়েছে সেখানে বলেননি কেন? সেখানে যদি বলেই থাকেন, তাহলে এতগুলো আলাপ এই যে সামনে এগিয়ে যাচ্ছে, অনেকগুলো বিষয়ে যে ঐকমত্য হচ্ছে, যে উচ্চ কক্ষের বিষয়ে পিআর পদ্ধতি, নিম্ন কক্ষে গতানুগতিক যে পদ্ধতিতে এতদিন আসন ভিত্তিক যে নির্বাচন হয়ে আসছে, সেভাবেই নির্বাচন হবে। আপনারা কেন স্ট্রংলি বলেননি যে আমরা ২ কক্ষেই পিআর পদ্ধতি চাই? আপনি তো ওইখানে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের পাশেই বসতেন।
অর্থাৎ নির্বাচনের ঘোষণা নিয়ে নতুন করে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আমি মনে করি যে কোনোভাবেই ভালো কিছু মনে হচ্ছে না, এবং যেই আশঙ্কাটা করা হচ্ছে যে হচ্ছে 111 আবার আসছে, এটার মধ্য দিয়ে এই 111 এর যে আশঙ্কা সেটা আরো স্পষ্ট হলো। ঠিক সেই কথাটি বলছেন এবি পার্টির, আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক মুজিবুর রহমান মঞ্জু। তিনি আহ, এই লোকটিকে যে সরকারের বা এই সরকার এই বাংলাদেশের যে সরকার বা আমলাতন্ত্র এবং যে ডিপ স্টেটের সঙ্গে খুব কানেক্টেড একজন লোক হিসেবে অনেকেই বিবেচনা করে থাকেন, এবং ডিপ স্টেটে তার ব্যাপক ভূমিকা রয়েছে এরকম আলোচনাও অনেক করেন, এবং ডিপ স্টেটের সঙ্গে তার ভালো একটা কানেকশন রয়েছে এরকম কথাবার্তা অনেকেই বলে থাকেন। তবে আমি এসব বিষয়ে একেবারে ক্লিয়ার বা হচ্ছে যে আমি নিজে এটা জানি এরকম না, আমি মানুষের কাছ থেকে শুনেছি। এই লোকটি যেটা বলেন বা এই রাজনীতি নিয়ে যে অনুমান করেন, সেটা অনেক ক্ষেত্রেই অনেকেই বলে থাকেন যে ইনি যেটা বলছেন সেটার কাছাকাছি কিছু একটা হবে। সেই মুজিবুর রহমান মঞ্জু বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিভেদ ও অনৈক্যজনিত ভুল অব্যাহত রাখলে দেশ অনিবার্য 111 এর দিকে যাবে। তিনি এটা বলে স্পষ্টত সতর্ক করছেন। তিনি এর পরের লাইনেই বলছেন, পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল, আমরা আবার সবাই মিলে সেদিকেই রওনা হয়েছি। এই পরিস্থিতি থেকে দেশকে পরিত্রাণের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন না করা যায়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনের কথা বললেন। তিনি বললেন 111 যদি ঠেকাইতে হয় সেটা সমঝোতার ভিত্তিতে ঠেকাইতে হবে, কিংবা সবাই যেটা পিআর পদ্ধতির কথা বলছে বা যেটাই হোক একটা সমঝোতার ভিত্তিতে বা আসন ভাগাভাগি করে এক ধরনের নির্বাচনের কথা তিনি বললেন। আমি আবারও পড়ছি তার সেই লাইনটি, যেটা মাহফুজ আলম গতকাল স্ট্যাটাস দিয়েছেন, যে 1/11 অর্থাৎ 111 এর যে পদধ্বনি শোনা যাচ্ছে, তিনি বলছেন 111 এর পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল, আমরা আবার সেদিকেই রওনা হয়েছি। অর্থাৎ বুঝতে পারছেন, একটা লোক যার ডিপ স্টেট এবং যার রাষ্ট্র কাঠামো সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে, এবং একজন রাজনীতিক হিসাবে যে রাষ্ট্রের ভেতরকার খবর যার কাছে অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে, সেই লোকটি বলছেন আমরা আবার 111 এর দিকে হাঁটছি। মাহফুজ আলমের স্ট্যাটাস তো সবাই জানেন, তিনি স্ট্যাটাস দিয়ে ডিলিট করেছেন। এই সরকারের এই উপদেষ্টাদের মধ্যে আমার মনে হয় বিগত আওয়ামী লীগের আমলেও কোনো মন্ত্রী এই পরিমাণে স্ট্যাটাস ডিলিট করেননি যতটা তিনি করেছেন। তিনি এই স্ট্যাটাসটি ডিলিট করেছেন, তবে এই স্ট্যাটাসে তিনি দিয়েছেন 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে। পরবর্তীতে তিনি সেটাকে আবার এডিট করে তিনি লিখেছিলেন যে ওই 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে, সেটা রেখেই তিনি পরবর্তীতে কিছু যুক্ত করেছেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। গত কয়েকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও 1/11 নিয়ে কথা বলছেন। তাহলে কি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কি পরিবর্তন হয়ে যাচ্ছে? আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে কি জামাত নির্বাচন বয়কট করবে? জামাত যদি নির্বাচন বয়কট করে, তাহলে দেশ যে 111 এর দিকে যাচ্ছে এটা একেবারে কনফার্ম। এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের হুমকি দিয়েই দিলেন যে হচ্ছে তারা এই যে নির্বাচনের ঘোষণার বিষয়ে যে ভাষণ বা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণটা ডেকেছে, সেখানে যেন কোনোভাবে নির্বাচনের ঘোষণা না দেওয়া হয়। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়ে দেন, তাহলে কি হবে? জামাত কি নির্বাচন বয়কট করবে? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঘোষণা না দেন, কারণ বিএনপির সঙ্গে কথা এরকমই যে হচ্ছে তারা অনেকগুলো ঐকমত্য কমিশনের যে সুপারিশ, ঐকমত্য কমিশনের যেসব কথাবার্তা হচ্ছে, তারা সেগুলোতে একমত হচ্ছে। শুধুমাত্র 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভাষণে যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, তাহলে বিএনপি কি করবে? স্পষ্টত যে আন্দাজটা সবাই করছে 111 বাংলাদেশের রাজনীতির জন্য শঙ্কার সময় তো হচ্ছে ওই 111টাই, সবচেয়ে ভয়াবহ সময়টা তো ওই 111 কিভাবে হয়েছে আমরা অনেকেই জানি। তাও আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, 2006 সনে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করবে, এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে একটা চরম জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত তাদের নিয়োগ করা রাষ্ট্রপতিকেই প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।
সেই তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচনের ঘোষণা দেয়, নির্বাচনের সময়ের ঘোষণা দেয়। আমার সেই সময়ের আওয়ামী লীগের সেই স্লোগান এখনো মনে আছে। সম্ভবত 22 জানুয়ারি এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগ তখন পাড়া মহল্লায় সব জায়গায় স্লোগান দিয়েছে, খেলা হবে আরেকবার 22 তারিখ রবিবার। সেই আওয়ামী লীগের সেই আমার শিশুকালের সেই স্লোগান এখনো আমার স্পষ্টত মনে আছে। সেই আওয়ামী লীগের আন্দোলনের মুখে ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়, ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং যেই সরকারকে ব্যাক করে সেনাপ্রধান মইনুল আহমেদ। আপনি এখন বলতে পারেন এই সরকারের ব্যাকিংয়েও তো ওয়াকারুজ্জামান রয়েছে, কিন্তু সেই সময়ে যেই পরিমাণ ব্যাকিং করেছে বা ক্ষমতার সঙ্গে যেই পরিমাণ ওতপ্রোতভাবে মইনুল জড়িত ছিলেন, ওয়াকারুজ্জামান তার ধারে কাছেও নাই। তবে এখন যে আশঙ্কাটা করা হচ্ছে স্পষ্টত যে ওয়াকারুজ্জামান কি আবার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা, বা সেনাবাহিনীর একটা অংশ কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে ক্ষমতা নিয়ে নেবেন কিনা। যদিও সেনাবাহিনীর দিক থেকে এরকম কোনো বার্তা আসেনি, তবে ওয়াকারুজ্জামান কিছুদিন বলতে কয়েক মাস আগে তিনি একটা বক্তব্যে বলেছেন তার ক্ষমতার কোনো আগ্রহ নাই বা ক্ষমতার প্রতি তার কোনো লোভ নেই। তবে রাজনৈতিক যে অনৈক্য তৈরি হচ্ছে এবং 111 বা ডিপ স্টেটের যে যাদের সঙ্গে ভালো কানেকশন রয়েছে তাদের বার্তা, মাহফুজ আলম একজন উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী, তার যে বক্তব্য, এসব দিয়ে মোটামুটি বিএনপির মহাসচিবের যে বক্তব্য, এটার মধ্য দিয়ে 111-এর বার্তা আবারও সামনে এসেছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করলে এবং তারিখ না ঘোষণা করলে এই নিয়ে যে একটা চরম দ্বন্দ্ব, বিভাজন তৈরি হবে, সেখান থেকে 111-এর একটা শঙ্কা কিন্তু করতেই পারেন। 111-এর পসিবিলিটিস এখন 50-50, একেবারেই 50-50। আপনি কোনোভাবে এটাকে উড়িয়ে দিতে পারেন না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।